একাদশ শ্রেণীর বাংলা পাঠ্যে আজকে আমরা আলোচনা করব আধুনিক বাংলা সাহিত্যের বিখ্যাত কবি জয় গোস্বামীর লেখা নুন কবিতাটি সম্পর্কে। 1954 সালে কবি কলকাতায় জন্মগ্রহণ করেন। বাংলা আধুনিক কাব্য সাহিত্যে তার অবদান অনস্বীকার্য। তার লেখা বিখ্যাত সমস্ত গ্রন্থগুলির মধ্যে আমরা উল্লেখ করতে পারি পাগলি তোমার সঙ্গে, সূর্য পোড়া ছাই, হরিণের জন্য একক, ভতুম ভগবান, প্রত্নজীব, ঘুমিয়েছ ঝাও পাতা, সেই সব শিয়ালেরা, আমার রবীন্দ্রনাথ, গোসাই বাগান প্রমুখ কাব্য সাহিত্য উপন্যাসের কথা। আমরা যে নুন কবিতাটি সম্পর্কে আজকে আলোচনা করব, এই নুন কবিতাটি তার পঞ্চম কাব্যগ্রন্থ ভতুম ভগবান থেকে সংগৃহীত হয়েছে। 1395 সালে তিনি এই তার পঞ্চম কাব্যগ্রন্থ ভতুম ভগবান রচনা করেন। এই কাব্যগ্রন্থের একটি অন্যতম কবিতা হচ্ছে নুন। নুন কবিতায় কবি নিম্নবিত্ত মানুষদের যে দুঃখ দারিদ্র দশা, সেই দুঃখ দারিদ্র দশার কথা, তাদের প্রাত্যহিক যে জীবনযাত্রা, কতটা কষ্টকর পরিস্থিতির মধ্যে দিয়ে তারা তাদের জীবনকে অতিবাহিত করে, সেই কথাই কিন্তু তিনি তুলে ধরেছেন। এক সাধারণ পরিবারের যে দিন যাপনের কাহিনী, সেই কাহিনীর মধ্য দিয়ে তিনি কিন্তু সমগ্র নিম্ন সম্প্রদায়ের মানুষদেরই কিন্তু তিনি জীবনালেখ্যকে তুলে ধরেছেন। সাধারণ শ্রমজীবী মানুষ তারা কতটা কষ্টের মধ্যে তাদের দিনকে অতিবাহিত করতে বাধ্য হয়। কোনোদিন তাদের অন্ন সংস্থান হয়, কোনো দিন হয়তো তাদের অন্ন সংস্থান হয় না। নিদারুণ দারিদ্র্যের মধ্যে কিভাবে তারা সংগ্রাম করে বেঁচে থাকে, সেই কাহিনী কিন্তু আমরা এই নুন কবিতায় লাভ করি। এই কবিতার নামকরণ কিন্তু তিনি করেছেন নুন, অর্থাৎ সাধারণ নিম্নবিত্ত সম্প্রদায়ের মানুষদের যে কথা, সেই কথা তুলে ধরতেই কিন্তু তিনি যেন নুন শব্দটির প্রয়োগ করেছেন। যদিও কবিতা যখন আমরা আলোচনা করব, কবিতার শেষাংশে আমরা দেখতে পাবো তিনি একবার মাত্র লবণ কথাটির ব্যবহার করেছেন। এই যে নিম্নবিত্ত সম্প্রদায়ের মানুষ, তাদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়া যে সমাজের উচ্চবিত্ত মানুষদের কাছে, তাদের সাথে সামঞ্জস্য বিধান করে যেন তিনি একবার সেই লবণ শব্দটির প্রয়োগ করেছেন। কিন্তু কবিতায় কিন্তু তিনি নুন শব্দটিকেই প্রাধান্য দিয়েছেন, অর্থাৎ শ্রমজীবী, চির অবহেলিত, বঞ্চিত, নিপীড়িত শ্রেণীর মানুষ, যারা তাদের সামান্য ক্ষুধার অন্নটুকু সংস্থান করতে প্রতিদিন সমর্থ হয় না, তাদের কথা তুলে ধরেছেন কবি এই কবিতায়। এবারে আমরা কবিতার একটু আলোচনা করে এই কবিতার যে তার প্রধান বক্তব্য বিষয়, সেই বক্তব্য বিষয় সম্পর্কে জেনে নেব। কবি কবিতার শুরুতেই বলছেন, আমরা তো অল্পে খুশি, কি হবে দুঃখ করে, আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে। অর্থাৎ এই যে শ্রমজীবী মানুষ, এই যে খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু তাদের দাবি কিন্তু বিশেষ কিছু নয়, তাদের দাবি হচ্ছে সাধারণ ভাত কাপড়। তারা অল্প পেলেই তারা খুশি হয়ে যায়, তার কারণ তারা এই অল্পটুকুনও সবসময় পায় না। অর্থাৎ এই অল্প পাওয়াকেই যেন তারা তাদের জীবনের ভবিতব্য বলে মনে করে। তাই না পেতে পেতে এই তারা যে তাদের যে পাওয়ার অধিকার রয়েছে, সেই অধিকার যেন তারা ভুলতে বসেছে, তার জন্য তারা যেন অল্পতেই খুশি হয়ে যায়। তারপরে আমরা কবিতা দেখতে পাই, চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে, রাত্রিরে দুভাই মিলে টান দেই গঞ্জিকাতে। তাহলে অসুখ এবং ধার দেনা এর যেন তাদের নিত্য সঙ্গী, কারণ তাদের খাদ্যের পরিপূর্ণ সংস্থান হয় না, খাদ্য গুণ সমন্বিত খাদ্য তারা পায় না, তার ফলে তাদের কিন্তু স্বাস্থ্য অচিরেই ভেঙে পড়ে। এর ফলে কিন্তু তাদের মাঝে মাঝেই অসুখ হয়, এবং সেই অসুখের জন্য প্রয়োজনীয় ওষুধ এবং পথ্য জোগাড় করতে কিন্তু তাদের ধার দেনাকে অবলম্বন করতে হয়। এমনকি খাদ্যের জন্য, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের জন্য কিন্তু তাদের অনেক ক্ষেত্রেই কিন্তু ধার দেনায় পড়ে যেতে হয়। যখন তারা এই নিদারুণ দুর্দশার মধ্যে তাদের দিন অতিবাহিত করে, ঠিক সেই সময় যেন তারা তাদের যে সামাজিক যে সম্পর্ক, সেই সম্পর্কগুলিকেও যেন কিছুটা গুলিয়ে ফেলে। রাত্রি হলে তারা যেন পিতা ও পুত্র, তারা যেন তাদের যে চির সম্পর্ক, সেই পিতা এবং সন্তানের সম্পর্ককেও যেন ভুলে যায়, এবং সেই মতো পরিস্থিতি তারা যেন নেশাতে তারা যেন তাদের সমস্ত দুঃখকে ভুলিয়ে দিতে চায়। এই জন্য তাদের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ককে যেন তারা ভুলতে বসে বলেই কবি কিছুটা শ্লেষের সঙ্গে আমাদের জানিয়েছেন। তারপর আমরা কবিতা দেখতে পাই, সব দিন হয় না বাজার, হলে হয় মাত্রা ছাড়া।
অর্থাৎ এই যে সমাজে নিম্নবিত্ত মানুষরা তারা কিন্তু সর্বদা বাজার করার যে সুবিধা, সেই সুবিধা কিন্তু তারা পায় না। অর্থাৎ তাদের হাতে কিন্তু সবসময় অর্থের সংস্থান হয় না। তাই যখন তাদের হাতে কিছুটা অর্থের সংস্থান হয় তখন কিন্তু তারা লাগাম ছাড়া বাজার করতে শুরু করে। অর্থাৎ তাদের মনের যে জমানো কামনা, বাসনা, চাহিদা, সেগুলো যেন তারা হাতে সামান্য অর্থের সংস্থান হলে সেগুলোকে যেন একবারই সমস্ত কিছু তারা অধিকার করতে চায় বা ভোগ করতে চায়। এর মধ্য দিয়েও কিন্তু তাদের যে চিরবঞ্চিত যে কষ্টকর যে জীবনযাত্রা, সেই জীবনযাত্রার দিকেই কিন্তু কবি আমাদের নিয়ে গিয়েছেন। এরপর আমরা দেখতে পাই বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা। যে সমস্ত মানুষ যারা তাদের খাদ্যের জন্য প্রতিদিন সংগ্রামরত অবস্থায় রয়েছে, যারা তাদের খাদ্যের কোথাও অন্ন সংস্থান করতে পারছে না, সেই সমস্ত মানুষদের হয়তো গোলাপ চারা কেনা বা সৌন্দর্যের মধ্যে তাদের জীবনকে বিলিয়ে দেওয়ার মধ্যে কিন্তু আমরা হয়তো কিছুটা দায়িত্ব জ্ঞানহীনতা বা কিছুটা অবিবেচকের কাজ বলে মনে করতে পারি। কিন্তু এই সমস্ত মানুষ যাদের জীবন থেকে সামান্য সুখটুকু হারিয়ে গেছে, তাদের কাছে কিন্তু এই হঠাৎ করেই পেয়ে যাওয়া অর্থের বিনিময়ে কেনা কিছুটা সুখ তাদের কিন্তু কিছুটা আনন্দ প্রদান করে। তারা কিন্তু ভবিষ্যতের কথা চিন্তা করে না যে গোলাপ চারা তারা কিনে আনছে, তাদের বাড়িতে কিন্তু সেই গোলাপ চারা রোপণ করবার মতো স্থানটুকু অবশিষ্ট নেই, সেই স্থানেরও কিন্তু তাদের অভাব। কারণ তাদের কিন্তু সেই সংস্থান নেই সেই গোলাপ চারাকে বড় করে তুলবার। সেই গোলাপ চারাতে ফুল হবে কিনা সেই ব্যাপারেও কিন্তু তারা নিশ্চিত নয়। কিন্তু তবু তারা যেন তাদের সাময়িক সৌন্দর্য বোধের প্রকাশ ঘটাতেই যেন তারা সেই গোলাপ চারা কিনে নিয়ে আসে। কিন্তু পরক্ষণেই কিন্তু তাদের যে সেই সংশয় কিন্তু আমরা কবিতায় খুঁজে পাই। কিন্তু পুঁতব কোথায়? ফুল কি হবেই তাতে? অর্থাৎ প্রথমত তাদের সেই যে গোলাপ চারা রোপণ করবার স্থানের অভাব। অর্থাৎ তাদের যে জীবন, সেই জীবনে কিন্তু সৌন্দর্য বোধকে স্থান দেওয়ার মতন কিন্তু কোনো সুযোগ তাদের কাছে নেই। তাদের কিন্তু নিদারুণ দুঃখ দারিদ্র্যের মধ্যে, তাদের কিন্তু জীবন সংগ্রামের মধ্যেই তাদের জীবন অতিবাহিত হয়। সেখানে কিন্তু সৌন্দর্যের জয়গান করবার কোনো অধিকার তাদের যেন নেই। এবং যদি তারা সেই ফুল রোপণও করে, সেই গাছকে যদি রোপণও করে, তবে যে সেই গোলাপ গাছে ফুল ফুটবেই তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। অর্থাৎ যে সৌন্দর্য বোধের তারা যে গাছটিকে কিনে নিয়ে আসছে, সেই গাছের পরিচর্যা করবার সামর্থ্য কিন্তু তারা অর্জন করতে পারবে কিনা সেই ব্যাপারে কিন্তু তারা সন্দিহান। কিন্তু তবু এত শত না ভেবে তারা কিন্তু সাময়িক যে আনন্দ, সেই আনন্দেই যেন মেতে উঠতে চায়। তাই আমরা কবিতা দেখতে পাই সে অনেক পরের কথা টান দেই গঞ্জিকাতে। গঞ্জিকা সেবন করেই যেন জীবনের সমস্ত দুঃখ কষ্টকে যেন নেশার ঘরে তারা ভুলিয়ে রাখতে চায়। এই নেশার ঘরে জীবনকে ভুলিয়ে রাখার মধ্যে যে বেদনাবোধ, সেই বেদনাবোধ কিন্তু কবি এই কবিতায় তুলে ধরেছেন। এই সমস্ত শ্রমজীবী মানুষ যারা নিদারুণ দুঃখ দুর্দশার মধ্যে জীবনের সমস্ত আনন্দকে ভুলতে বসেছে, তারা যেন সেই নেশার মধ্যে তারা যেন না পাওয়া জীবনের সমস্ত কাহিনীকেই যেন তারা তুলে ধরতে চেয়েছে। তাদের যে না পাওয়া, সেই না পাওয়ার দুঃখকে তারা যেন নেশার ছলে ভুলিয়ে রাখতে চেয়েছে। এই যে তাদের যে অল্পে খুশি থাকা জীবন, সেই অল্পে খুশি থাকা জীবনও কিন্তু সর্বদা স্থায়ী হয় না। কখনো কখনো কিন্তু তাদেরকে অনাহারেও দিন কাটাতে হয়। তাই আমরা কবিতা দেখতে পাই মাঝে মাঝে চলেও না দিন, বাড়ি ফিরি দুপুর রাতে, খেতে বসে রাগ চড়ে যায়, নুন নেই ঠান্ডা ভাতে। অর্থাৎ যখন তারা দুঃখে কষ্টে যাতনা তাদের দিন যখন তারা চালাতে থাকে, তখন সেই সময় যখন তারা মাঝরাতে বাড়ি ফিরে কষ্ট করে পরিশ্রম করে যখন তারা বাড়ি ফেরে, এবং সেই বাড়ি ফেরার পর যখন তারা তাদের ক্ষুধার সামান্য ভাত বা সেই ভাতের মধ্যে সামান্য তাদের দাবি সেই লবণ বা নুন পর্যন্ত পায় না, তখন কিন্তু তাদের আর মাথা ঠিক থাকে না। রাগ চড়ে মাথায় আমার, আমি তার মাথায় চড়ি, বাপ বেটা দুভাই মিলে সারা পাড়া মাথায় করি। অর্থাৎ তখন যেন তারা ক্ষিপ্ত কণ্ঠে সোচ্চার হয়ে ওঠে। তাদের যে দাবি, সেই দাবি যেন তাদের ঝগড়ার মধ্য দিয়েই সমাজের উচ্চবিত্ত শ্রেণীর কাছে প্রতিফলিত হয়।
এবং নিজেদের এই যে ঝগড়া বিবাদে মেতে ওঠা, সেই ঝগড়া বিবাদে মেতে ওঠাকে যেন সমর্থন করবার সুরেই আমরা কবিতার পরবর্তী অংশে লাভ করি। তো তা কার তাতে কি, আমরা তো সামান্য লোক। অর্থাৎ এই যে সাধারণ মানুষ, এই যে নিম্নবিত্ত শ্রেণীর মানুষ, তাদের দুঃখ দুর্দশার কথা কিন্তু সমাজের উচ্চ শ্রেণীর মানুষের কাছে কখনোই পৌঁছায় না। তারা যেন এই সমস্ত সমাজে নিম্নবিত্ত মানুষদের থেকে শত যোজন দূরেই কিন্তু অবস্থান করে। অর্থাৎ এই সমাজে নিম্নবিত্ত শ্রেণীর মানুষরা যত কথাই বলুক না কেন, তাদের এই দাবি দাওয়া কিন্তু সমাজের উচ্চ শ্রেণীর কণ্ঠে পৌঁছায় না। তাই তো আমরা জানতে পারি আমরা তো সামান্য লোক, অর্থাৎ এই সাধারণ মানুষদের কথা কিন্তু কারোর কণ্ঠেই পৌঁছায় না। তাদের একমাত্র দাবি কিন্তু এই কবিতার শেষ লাইনের মধ্যে দিয়ে কবি আমাদের কাছে তুলে ধরেছেন। সেই দাবি কি আমরা কবিতায় পাচ্ছি, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। অর্থাৎ তাদের কিন্তু দাবি খুব বিশেষ কিছু নয়, তারা কিন্তু ভাতের সাথে অন্য কোনো ব্যঞ্জনের আশা করেনি, তারা শুধুমাত্র লবণের আশা করেছে। অর্থাৎ তাদের যে জীবন, সেই জীবনে অল্পতেই তারা খুশি, কিন্তু সেই অল্পটুকুন, সেই অল্প চাহিদা কিন্তু তাদেরকে পূরণ করতে হবে বা পূরণের অধিকার প্রদান করতে হবে, এই দাবি কিন্তু তারা জানিয়েছে। অতএব এই কবিতার আলোচনার মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে নুন কবিতায় কবি সাধারণ নিম্নবিত্ত মানুষদের যে একমাত্র চাহিদা, যে অন্ন বস্ত্র বাসস্থান, সেই বাসস্থান যেখানে তারা একটু সুখে শান্তিতে বসবাস করতে পারবে, সেই বাসস্থান যেখানে হয়তো তারা বহু কষ্টে উপার্জিত অর্থ দিয়ে কিনে আনা গোলাপ চারাকে হয়তো লালিত করতে পারবে, সেই গোলাপ চারার হয়তো একটু ফুল ফুটে তারা আনন্দে মেতে উঠবে, সেই অন্ন, যে অন্নে হয়তো তাদের ক্ষুধা নিবৃত্তি ঘটবে, যে জীবনে তাদের হয়তো পিতা পুত্রের যে পারস্পরিক সম্পর্ক, সেই সম্পর্ক হয়তো কখনোই বাঁধন ছাড়া এক নেশাগ্রস্ততায় পরিণত হবে না, সেই জীবনের কিন্তু তারা কামনা করেছে। আর তাদের এই দাবি নুন কবিতায় কিন্তু কবি জয় গোস্বামী আমাদের কাছে তুলে ধরেছেন। অতএব এই কবিতার মধ্যে আমরা বলতে পারি যে কবিতাটি বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতেও কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ। যে সমাজে সাধারণ মানুষদের যে অধিকার, সেই অধিকার অবহেলিত হয়, যে সমাজে সাধারণ মানুষরা তাদের বেঁচে থাকার অধিকারটুকু হারিয়ে ফেলে, তাদের সেই দাবিকেই কিন্তু নুন কবিতার মধ্যে আমরা খুঁজে পাই।